প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি বিশ্বজিৎ স্যার। আজ আমি তোমাদেরকে বাংলার প্রথম পত্রের একটি সুন্দর গল্প আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আমাদের আজকের গল্প বিলাসী, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি এই বিলাসী গল্প। বাংলা সাহিত্যের যতগুলো বিশেষ সৃষ্টি তার আছে, তার ভিতর এই বিলাসী অন্যতম। বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন দুটি মানব মানবীর অসাধারণ প্রেম কাহিনী, যা সমাজের জাতিগত যে ভেদাভেদ, জাতিগত যে গণ্ডি, সেই গণ্ডিকে উতরে গেছে আমাদের এখানকার সেই প্রেম কাহিনী। আমরা এই বিলাসী গল্পের মূল বিষয় আলোচনার পূর্বে বিলাসী গল্পের যে চরিত্রগুলো আছে আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি। আমি তোমাদেরকে আসলে প্রথমত সেই চরিত্রগুলোকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। যাই হোক, আমরা একটু দেখি বোর্ডের দিকে। প্রথমেই আছে নেড়া, এই বিলাসী গল্পের কথক। আমরা তাকে দেখতে পেয়েছি এক বিশেষ চরিত্রে, আবার কথক হিসেবেও আমরা এই গল্পে তাকে দেখতে পাবো। বিলাসী এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। আসলে যাকে আমরা দেখেছি সেবাপরায়ণ, সহনশীল এক নারী চরিত্রে, মৃত্যুঞ্জয় এই গল্পের অন্যতম প্রধান চরিত্র। আমরা যদি এক কথায় বলি এই গল্পের নায়ক, আর বিলাসীকে যদি বলি এই গল্পের নায়িকা, তাহলে ওই দুটো চরিত্র সহজে আমরা মনে রাখতে পারবো। বুড়ো মালব বিলাসীর বাবা, আসলে তার নাম এখানে ওইভাবে বলা হয়নি। বুড়ো মালো, এখানে মালো শব্দটা হচ্ছে সাপের ওঝা অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা জানি এই মালো শব্দের অন্য আরেকটি অর্থ আছে, সেটা যারা মাছ ধরে তাদেরকে অনেক সময় মালো হিসেবে আমরা জানি, কিন্তু এই বিলাসী গল্পে বিশেষ করে এখানে আমরা মালো বলতে সাপের ওঝাকে বুঝবো। আর এখানে বুড়ো মালো হচ্ছে বিলাসীর বাবা, অর্থাৎ বিলাসী ছিল সাপুরের মেয়ে। আর মৃত্যুঞ্জয় এটা কায়স্থ বা ব্রাহ্মণ পরিবারের সন্তান। জ্ঞাতিখুড়ো মৃত্যুঞ্জয়ের দুঃসম্পর্কের কাকা। এই বিলাসী গল্পের যে জিনিসটা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে কায়স্থ বংশের বা ব্রাহ্মণ পরিবারের এক সন্তান আমাদের মৃত্যুঞ্জয় যখন মালো বা সাপুরের মেয়েকে বিয়ে করেছিল, তাকে নিয়ে তার সঙ্গে যখন জীবনযাপন করছিল, তার হাতের রান্না যখন খেয়েছিল, সাধারণ রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ সেটা ভালো চোখে দেখেনি। তার এই যে অপরাধ, তার যে এই পাপ হয়েছে, যেটাকে অন্য পাপ বলে তারা সাব্যস্ত করেছে, যার জন্য তাকে গ্রাম থেকে বিতাড়িত করেছে, সেখানে গিয়ে আগুন ঢালার মতো কাজটা করেছে এই জ্ঞাতিখুড়ো। কারণ এই জ্ঞাতিখুড়ো সবসময়ের জন্য মৃত্যুঞ্জয়ের সম্পদকে তার সম্পদ বলে বা সে ওই সম্পদের মালিক বলে সবার কাছে প্রচার করে বেড়াতো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই বিলাসী গল্পের বিশেষ বিশেষ চরিত্র। এই গল্পে কিছু শব্দার্থ আছে যেগুলো আমরা বইয়ের পিছনে অনেক শব্দার্থ আছে, তার ভিতর থেকে আমি কিছু শব্দার্থ এখানে তোমাদের জন্য লিখে রেখেছি। আমরা একটু দেখি। বইচি, কাঁটাযুক্ত এক রকমের ছোট গাছ বা তার ফল। এই বইচি শব্দ সম্পর্কে আমাদের হয়তো ধারণা নাও থাকতে পারে, আমরা এইভাবেই এটাকে দেখব। রম্বার কাঁধি, রম্বার কাঁধি আমরা এই শব্দ সম্পর্কে জানি না, কিন্তু কলার ছড়া বা কলার কাঁধি আমরা বুঝি। তাহলে রম্বার কাঁধি কথার অর্থ হচ্ছে কলার কাঁধি। কানাস, ঘরের পিছনের জায়গা। কানাস অর্থাৎ ঘরের পিছনের জায়গা। খেজুর মেথি, খেজুর গাছের মাথার নরম অংশ। এটা নারকেল বা খেজুর গাছের মাথার নরম অংশ যেটা, সেটাকে বলা হয় খেজুর মেথি বা নারকেল মেথি। ফোর্থ ক্লাস, এখনকার সপ্তম শ্রেণী, অর্থাৎ শিক্ষার যে স্তরগুলো, তখন ফোর্থ ক্লাস বললে এখনকার আমরা সপ্তম শ্রেণী বুঝবো। সেকেন্ড ক্লাস, এখনকার নবম শ্রেণী। মালো, সাপের ওঝা অর্থে ব্যবহৃত হয়েছে। নিকা শব্দের অর্থ বিয়ে। পিণ্ডি, শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ডেলা। এই হচ্ছে পিণ্ডি, মনসা হিন্দু ধর্মের সাপের দেবী। এই হচ্ছে আমরা এই গল্পের যতগুলো শব্দ আছে তার ভিতরে বিশেষ বিশেষ শব্দ অর্থগুলো এখানে লিখে রেখেছি।
তো যাই হোক, আমি তোমাদেরকে এই গল্পটা যেহেতু বেশ বড়, একটা ক্লাসে লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে বোঝানো এটা সম্ভব না, তোমরা নিজেরা পড়বে। এখানকার যে ভাবার্থটা আছে আমি আজকে তোমাদের সামনে সেই ভাবার্থটা বলবো। আমরা গল্পের শুরুতে দেখতে পাই যে গ্রাম থেকে মানুষ শিক্ষার জন্য শহরে যায়, শিক্ষা নিয়ে তারা আবার গ্রামে ফিরে আসবে, এটা অনেকের ভিতরে থাকে না। তারা গ্রামের সুযোগ সুবিধা সম্পর্কে হয়তো নেগেটিভ ধারণা নিয়ে থাকে, তাই তারা শহরেই থাকে। এমনিভাবে আমাদের এই গল্পকথক বা ন্যাড়া সে বলতে চেয়েছে একটা সময় সে স্কুলে যায়, তার সঙ্গে একটা ছেলের স্কুলের যে পড়াশোনার সময়কার পরিচয়, সে হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আসলে পড়াশোনায় ভালো না, তাকে সবাই পড়াশোনায় ভালো না হলেও সে কিন্তু শান্ত প্রকৃতির, এটা সবাই জানে। মৃত্যুঞ্জয়ের আসলে কেউ ছিল না আপনজন বলতে। তার একটা আম বাগান ছিল, সে আম বাগানটা বিক্রি করত, শুরুতেই বিক্রি করা মানে ইজারা দিত। সেই আম বাগানের উপর যত অর্থ সে পেত তা দিয়ে সে সারা বছর তার কার্য নির্বাহ করত। তো এই মৃত্যুঞ্জয় সবার কাছে কিন্তু শান্ত প্রকৃতির ছেলে হিসেবে ছিল। একটা সময় মৃত্যুঞ্জয় স্কুলে তো আসে না, অনেকদিন অসুস্থ। তাকে আসলে না দেখে ন্যাড়া এক সময় তার বাড়িতে যায়। তার বাড়িতে বাগানের ভিতরে যাওয়ার পরে সে আসলে সেখানে দেখতে পেয়েছে এই যে বুড়ো মালো, সে তাকে ওখানে চিকিৎসা করছে, ওঝা চিকিৎসা করছে, এবং তার মেয়ে বিলাসী এই মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করছে। একটা পর্যায়ে আসলে তাদের সেবা শুশ্রূষা, বিশেষ করে এখানকার বিলাসীর যে টেক কেয়ার ওই মৃত্যুঞ্জয়কে, তার কারণে কিন্তু সে একসময় সুস্থ হয়ে ওঠে। এরপর আসলে বিলাসী মৃত্যুঞ্জয় দুজনের কাছাকাছি থাকে। একটা সময় দেখা গেল কি আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে, এবং এখানে বিলাসীর বাবার সম্মতিতে সেভাবেই তারা ওখানে থাকেন। এটা ওই সময়কার ব্রাহ্মণ সমাজ ভালো চোখে দেখেনি। বিশেষ করে এই জ্ঞাতিখুড়ো একটা সময় এই খবরটা পায়, এবং একটা সন্ধ্যায় আমরা দেখতে পাবো এই গল্পে গ্রামের লোকজন নিয়ে সঙ্গে এই ন্যাড়াও থাকে। অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেই বাড়িতে যায় বাগানের ভিতরে, সেখানে যে অকথ্য গালিগালাজ মেয়েটাকে করে, বিশেষ করে বিলাসীকে, এবং টেনে এসে বের করে দেয়। তখনও কিন্তু অসুস্থ থাকে আমাদের এই মৃত্যুঞ্জয়। সে এটার জন্য আসলে গ্রামবাসীর কাছে মেয়েটা যেমন অনুনয় বিনয় করে, সেও কিন্তু অনুনয় বিনয় করে, কিন্তু বিশেষ করে জ্ঞাতিখুড়ো এটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। ব্রাহ্মণ পরিবারের সন্তান, সে একটা সাপুড়ের মেয়ে বিয়ে করেছে, তাতে তাদের জাত গেছে, এই যে চিন্তাধারা। এমনকি ন্যাড়াও বলেছে যা করেছে করেছে, সে যে এই যে নিচু জাতের একটা মেয়ের হাতের ভাত খেয়েছে, অন্ন পাপ করেছে, এর জন্য আসলে গ্রামবাসী আমরা তাদেরকে এখানে কোনোভাবেই রাখতে দিতে চাই না। একটা সময় তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। যাই হোক, বের করে দিল। পরবর্তীতে বিলাসী এবং মৃত্যুঞ্জয় গ্রামের বাইরেই তারা তাদের নিজেদের মতন করে সেখানে জীবন যাপন করতে থাকে। অনেকদিন পরে আসলে ন্যাড়া আবারও মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা হয়। মৃত্যুঞ্জয়ের সেই কুটিরে যখন যায়, বিলাসী ন্যাড়াকে দেখে আসলে কোন রকমের রাগ বা ক্ষোভ না দেখিয়ে সে আরো বলতে চায়, আসলে তুমি সেদিন ছিলে বিদায় আমাদের উপরে অত্যাচারটা কম হয়েছিল, তা না হলে হয়তো সেদিন জানেই মেরে ফেলতো। যাই হোক, তখন ন্যাড়া তাদের কার্যক্রম দেখে বুঝতে পারে যে মৃত্যুঞ্জয় এই মেয়েটার সেবা শুশ্রূষায় আসলে এই পর্যন্ত এসেছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, পিছনের একটু কাহিনী আছে। সে কিন্তু বিশেষ করে ন্যাড়া কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছিল, তার নিজের একটা কাহিনীর কথা এখানে বলেছিল। সেটা বলার আগে আমি বলি যে বিষয়টা হচ্ছে এরকম, যে একটা মেয়ে এই বড় বাগানের ভিতরে একটা অসুস্থ রোগীকে সেবা শুশ্রূষা করছে, যে কিনা যে কোনো সময় মারা যেতে পারে।
রাতের বেলায় যদি সে মারা যায় তাহলে এই মৃত ব্যক্তির সঙ্গে সে কিভাবে জীবন যাপন করবে, অর্থাৎ কত বড় একটা রিস্ক নিয়ে সে সেখানে সেই মৃত্যুঞ্জয়ের সেবা করেছিল। মৃত্যুঞ্জয় তার সেবা শুশ্রূষায় একসময় সুস্থ হয়ে ওঠে, এই দায়বদ্ধতার খাতিরে সে কিন্তু মেয়েটিকে বিয়ে করে। এখানে নেড়া আরেকটা বিষয় বলছে, তার ব্যক্তিগত জীবনে আরেকটা কাহিনী, সেটা হচ্ছে এক মৃত ব্যক্তির ফ্যামিলির সঙ্গে সে বিষয়টা সে প্রত্যক্ষ করেছিল। সেখানে দেখা যায় সেই পরিবারে সেই মৃত ব্যক্তির স্ত্রী এবং সে ছাড়া আর কেউ ছিল না। যখন সেই ব্যক্তি মারা যায়, নেড়ার কথা, তার স্ত্রী প্রচন্ড পরিমাণে আহাজারি কান্নাকাটি করে এবং একটা পর্যায়ে সেও আত্মহত্যা করতে চায়, তার আত্মহত্যার পথ সে বেছে নিতে চায়। নেড়া তখন তাকে বোঝানোর চেষ্টা করে এবং একটা সময় সে তার পার্শ্ববর্তী যে সমস্ত লোকজন আছে তাদেরকে এই যে ব্যক্তি মারা গেছে তার খবরটা পৌঁছে দেওয়ার কথা ওই মৃত ব্যক্তির স্ত্রীর সামনে বলে, কিন্তু ওই রাতের বেলায় মৃত ব্যক্তির ওই স্ত্রী নেড়াকে যেতে দেয় না। তার মানে সে কিন্তু তার স্বামী মারা গেছে, এখন তার সঙ্গে ওই বাড়িতে থাকতে পারবে না ভয়ে, সে এজন্য নেড়াকে বাইরে যেতে দেয়নি। এখানে কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু এতটাই মুমূর্ষু অবস্থায় ছিল যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, এবং ওই জঙ্গলের ভিতর ওই বাড়িতে বিলাসী কিন্তু এই চ্যালেঞ্জ নিয়ে তাকে সেবা শুশ্রূষা দিয়েছে। তখন কিন্তু তার ভিতরে সেই ভয় বা সেই সম্ভাবনা, তার ভয়ের সেটা কখনো কাজ করেনি। পরবর্তীতে আসলে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর ভিতরের সম্পর্কটাকে নেড়া এই জন্যই পজিটিভলি নিয়েছিল। যাই হোক, পরবর্তীতে যখন দেখতে পাই যে আসলে মৃত্যুঞ্জয় সাপুরের যে কাজ, অর্থাৎ মাদুলি বা সাপ ধরা, সাপের খেলা দেখানো, এই কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে, তখন নেড়াও তার শিষ্যত্ব নিতে চায়। আসলে বিলাসী সাপুরের মেয়ে, সে এই বিষয়টা ভালো জানে। একটা সময় সে তার স্বামীকে এবং নেড়াকে বোঝাতে চেষ্টা করে যে আসলে মানুষ ঠকানোর দরকার নেই, এই যে গাছ গাছরা বিক্রি করা সাপুড়েদের বা সাপ খেলা দেখানো, সাপ ধরা, এ ধরনের কাজ কামে যাওয়ার দরকার নেই, আমাদের তো খাওয়া পড়ায় কোনো অভাব নাই। কিন্তু লোকে যখন আসলে অনুরোধ করে, আমাদের এই মৃত্যুঞ্জয় কিন্তু সাপ ধরতে বা ওই গাছ বিক্রি করতে সে কিন্তু যায়, আর নেড়া তার সঙ্গে থাকে। এবার গল্পের শেষ অংশে আমরা দেখতে পাই তার পাশেই একটা গ্রামে একটা জায়গা থেকে সাপ ধরার কথা বলা হয়, সেখানে তারা সবাই গেছে। আর সাপ ধরার সময় অবশ্যই বিলাসী সবসময় সঙ্গে থাকতো, এদিনও বিলাসী গেছে। যাওয়ার পরে ওখানে যে ঘরে আসলে সাপগুলো ছিল, সেই জায়গাটা যখন পর্যবেক্ষণ করছে, তখন বিলাসী যেহেতু সাপুরের মেয়ে, সে বিষয়টা বুঝতে পেরেছে এবং ওখানে কিছু কাগজ দেখে সে বলেছে যে এখানে একটা নয়, এক জোড়া সাপ আছে, খুব সাবধানে যেন এখানে কাজ করা হয়। আমরা এই গল্পের শেষ দিকে দেখতে পাই মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়ে গর্তে যখন হাত দেয়, তখন সাপে তাকে দংশন করে। এই যে সাপুড়েদের কাছে বিভিন্ন রকমের তাবিজ, গাছ বা বিভিন্ন মন্ত্র তারা উচ্চারণ করে, যখন তার সাপ দংশন করে হাতে এবং রক্ত বের হয়, তখন আসলে বিলাসীর মনের ভিতরে একটা খারাপ চিন্তা কাজ করে। যাই হোক, তখন তাদের যে প্রসেস সেগুলো তারা ইউজ করে, ওখানে মাদুলি দেওয়া, বিভিন্ন রকমের মন্ত্র দেওয়া, গাছ খাওয়ানো, কোনোটাই কাজ হয় না। একটা সময় মৃত্যুঞ্জয় কিন্তু খুব নার্ভাস হয়ে যায়। পরবর্তীতে আশেপাশে যত রকমের বৈদ্য ওঝা আছে তাদেরকে খবর দেওয়া হয়, তারা আসে। ওদের যে শাস্ত্র মতে যে ওদের বিদ্যা, যা আসলে ওরা মন্ত্রে বলে, সে সমস্ত মন্ত্র বলে যাচ্ছে। এখানে কথক নেড়াস সে এভাবে বলছে, আসলে যে ধরনের গালিগালাজ করছে, যদি বিষ আসলে কোনো জীব বা কোনো প্রাণী হতো তাহলে সে ভয়ে পালাতো, কিন্তু কোনো রক্ষাই শেষ পর্যন্ত আমাদের মৃত্যুঞ্জয়কে কোনোভাবেই রক্ষা করা যায়নি। মৃত্যুঞ্জয় একটা সময় মারা যায়। মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর বিলাসী দারুণভাবে ভেঙে পড়ে এবং বিলাসী নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। একটা সময় দেখা যায় বিলাসী বিষ পানে আত্মহত্যা করে। অর্থাৎ এখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পাই। শেষ অংশে দেখতে পেয়েছি আত্মহত্যা মহাপাপ জেনেও
বিলাসী কিন্তু তার স্বামীর মৃত্যুতে নিজেকে সংবরণ করে রাখতে পারেনি, তাই সেও স্বামীর মৃত্যু শোক সহ্য না করতে পেরে নিজেও আত্মহত্যা করেছে। এখানে দুটো হৃদয়ের যে অসম প্রেম আমরা এই সারাটা গল্প জুড়ে দেখেছি, শেষ মুহূর্তে এসে সেটাকে আরো বেশি ব্যথাতুর করে তুলেছে বিলাসীর এই আত্মহত্যার মাধ্যমে। যেখানে আমরা আসলে দেখতে পেয়েছি সমাজ, বিশেষ করে রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ তাদেরকে যেভাবে এই কোণঠাসা করে রেখেছিল, হয়তো আমরা এই গল্পের ভিতরে যখন পড়বো তখন দেখব মামা না, কাকা, মৃত্যুঞ্জয়ের কাকা, সে কিন্তু বারবার করে এই মৃত্যুঞ্জয় সম্পর্কে অপপ্রচার করতো। সে নাকি নেশা করে, গাঁজা খায়, এবং তার এই বিলাসীকে বিয়ে করার পরে তার জাত গেছে, তার মান সম্মান গেছে, এই বলে গ্রাম থেকে সে বের করে দেয়। একটা সময় সে কিন্তু ওই মৃত্যুঞ্জয়ের যে পুরো বাগান তার ভোগ দখল সে করে। এখানে তার লালসা ছিল, লোভ ছিল এই বাগানের উপর, এই সম্পদের উপর। সেজন্য কিন্তু সে কোনোভাবেই এই অসম যে ধর্ম, এই ধর্মের দুজন মানুষ যে দুজনকে ভালোবেসে বিয়ে করেছে সেই বিষয়টা মেনে নিতে পারেনি। তাদের কারণেই কিন্তু শেষ পরিণতি আমাদের এখানে দেখতে পাই মৃত্যুঞ্জয়ের মৃত্যু এবং পরবর্তীতে বিলাসীর আত্মহত্যা। সব মিলে আমরা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে একটা করুণ পরিণতি দেখতে পাই, যেখানে দুটো হৃদয় আসলে সমাজের কিছু নিয়ম কানুনের জন্য, সমাজের কিছু রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের বিধিনিষেধের কারণে তাদের জীবন অকালেই ঝরে যায়। তো যাই হোক, এটা ছিল আসলে বিলাসী গল্পের মূল থিম। বিলাসী চরিত্রটা আমরা এখানে এভাবে দেখব, সে কিন্তু আসলে অনেক গুণে অধিকারী এবং সে সেবাব্রতী নিয়ে সেবা করে মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়কে সুস্থ করেছিল। মৃত্যুঞ্জয় তার জায়গা থেকে তার সেবায় সুস্থ হয়ে তাকে বিয়ে করেছিল। তাদের কিন্তু কোনো রকমের পাপ এখানে সাধারণভাবে যদি দেখা হয় ছিল না, কিন্তু রক্ষণশীল সমাজ, ব্রাহ্মণ সমাজ তাদেরকে আসলে চেপে ধরেছিল এবং শেষ পরিণতি যাদের আমরা দেখতে পাই মৃত্যুর মাধ্যমে, তাদের শেষ জীবনের যে দিনগুলো তা আমরা এখানে শেষ হতে দেখি। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সমাজ মানুষকে শিক্ষা দেয়, সমাজ মানুষকে সামনে পরিচালিত হতে সহায়তা করে। আমাদের এই বিলাসী গল্পে রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ মৃত্যুঞ্জয় এবং বিলাসীকে কোনো সহায়তা তো করেইনি, বরঞ্চ তাদের জীবন এই অকালে ঝরে যাওয়ার জন্য তাদেরকে এই মৃত্যুর মতো এই করুণ পরিণতির দিকে ঠেলে দিতে আসলে সমাজই পিছন থেকে অদৃশ্যভাবে কাজ করেছিল। যাই হোক, এটা ছিল আমাদের বিলাসী গল্পের বিষয়। তোমরা বিলাসী গল্পটা পড়বে। আরেকটা কথা, তোমাদের এখন পর্যন্ত 5টা গল্প, 5টা কবিতা পড়ানো হয়েছে এবং এই 5-5-10টা বিষয়ের উপরে তোমাদের কিন্তু আগামী 21 তারিখ থেকে যে প্রথম সেমিস্টার পরীক্ষা তার কোশ্চেন থাকবে। তোমরা ইতিমধ্যে অনেকেই নিয়মিত ক্লাস করো, বুঝতে পেরেছো যে লাইভ ক্লাস করলে সুবিধাটা কি। আজও ক্লাস ছিল, কিন্তু আমি সবাইকে লাইভ ক্লাসে পাই না। তোমাদের কাছে তা বারবার করে বলার পরও তোমরা সঠিকভাবে সাড়া দিচ্ছ না। যাই হোক, যদি সামনে পরীক্ষা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুতিতে রাখতে চাও তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের আগামী দিনগুলো আরো ভালো যাক। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। বাই বাই।